বাজার এখন কোন জায়গা আছে টেকনিক্যালি? টপ আছে কিন্তু বটম নাই। লং টার্মে এখনো পর্যন্ত আমরা টেকনিক্যালের ভাষায় এটাকে বলবো প্রাইমারি ট্রেন্ড ইজ ডাউন। শর্ট, মিড এবং হচ্ছে লং টার্ম মার্কেটের পজিশনটা কোথায়? আর মিড টার্মে আমরা এটাকে একটা সাইডওয়েজ মুভমেন্ট বলতে পারি। ফেব্রুয়ারির 29 তারিখ থেকে আবার মার্কেট এই যে পারে নাই, হায়ার হাই করতে পারলো না, এইটাই মার্কেটের দুর্বলতা। এই যুদ্ধের কারণে পারে নাই নাকি আসলে ইন্ডিকেটর গুলো দুর্বল হয়ে আসছিল, মানে যে আপার ট্রেন্ডের যে ইন্ডিকেটর গুলো দুর্বল হয়ে আসছিল। এখন যে জায়গায় আছে স্মার্ট মানি ঢোকার মতো পজিশন তৈরি হয়েছে, লুক্রেটিভ কিনা বাজার? এখনো একেবারে লুক্রেটিভ হয়ে গেছে তেমন না। তো শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, শেয়ার বাজারের যে দেখছি যে এই কখনো একটা বড় ধরনের উত্থান হচ্ছে, কখনো আবার ছোট ছোট পতন হচ্ছে, বড় পতন হচ্ছে। তো এই বিষয়গুলো অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন, কেউ টেকনিক্যালি বিশ্লেষণ করেন, কেউ ফান্ডামেন্টাল বা সেন্টিমেন্টাল দিয়ে বিশ্লেষণ করেন। আজকের পর্বে আমরা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, মূলত বাংলাদেশের যে স্টক এক্সচেঞ্জ এবং শেয়ার মার্কেট, এইটা টেকনিক্যালি আসলে কোন পজিশনে আছে, এটা কি আপ ট্রেন্ড অর সাইডওয়েজ অথবা ডাউন ট্রেন্ডে আছে কিনা, এইসব বিষয়ে একটু বিশ্লেষণ করব। আমাদের সাথে বিশ্লেষণ করতে আমাদের অতিথি হয়েছেন ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। তিনি একাধারে ট্রেনার, ইঞ্জিনিয়ার এবং এই পুঁজিবাজারের সাথে দীর্ঘ 21 বছর ধরে তিনি পুঁজিবাজার নিয়ে কাজ করছেন এবং এর সাথে টেকনিক্যাল অ্যানালিসিস নিয়েও কাজ করছেন। তো রহমত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠানকেও ধন্যবাদ আমাকে আজকের অতিথি হিসাবে নিয়ে আসার জন্য। আমরা একটু ছোট করে জানতে চাই, একদম প্রথমেই মানুষজন যেটা জানতে চায়, বাজার এখন কোন জায়গা আছে, টেকনিক্যালি কোথায় আছে? মার্কেট বললে ওভারঅল যেটা হচ্ছে যে আমরা জানি যে 2000 টেকনিক্যালি জাস্ট চার্ট হিসাবে দেখলে যে 2010 সালে একটা টপ হয়েছে, তাই তো? এখন যে কোনো মার্কেট ওয়ার্ল্ডের মূল কথা, প্রথম সূত্র, রুলটাই হচ্ছে যে মার্কেট গোজ আপ অ্যান্ড কাম ডাউন। যদি টপ করে তাহলে বটম করবে, হাই করলে লো করবে, আপ হলে ডাউন হবে। তাহলে আমাদের দেশে 2010 সালে সর্বজন স্বীকৃত একটা টপ হলো 2010-এ, তাহলে টপ হলে ডাউন দরকার আছে, বটম দরকার আছে। তাহলে আমাদের অ্যানালাইসিস মোতাবেক এখনো পর্যন্ত সেই বটম হয় নাই, অর্থাৎ 2010 সালের যে টপ তৈরি হলো সেই টপের বিপরীতে বটম তৈরি হয় নাই। তাহলে ওভারঅল যে লং টার্ম অ্যাসপেক্টে আপনি যদি দেখেন তাহলে আমাদের মার্কেট। ছোট করে একটু বলবেন কেন বটমটা হয় নাই, মানে বটম তো কোথায় গেলে বটম হতো? বটম না হওয়ার কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এক ধরনের এই দায়িত্ব নেওয়া হয়। সরকার মনে করে যে শুধুমাত্র আমি শব্দটা আবার বলি, শুধুমাত্র ইন্ডেক্সটাকে বাড়ায় নিতে পারলেই সবার কাছে যে সরকারের গ্রহণযোগ্যতা ঠিক আছে, এবং এই যে মার্কেটকে ধরে রাখা বা বাড়িয়ে নেওয়ার যে একটা প্রবণতা আছে, এটাই হচ্ছে বটম তৈরি না হওয়ার ক্ষেত্রে প্রথম বাধা, যেটা আমরা 2010-11 পর থেকে নানাভাবে দেখেছি যে লোন রেশিও পরিবর্তন করে, তারপরে মেকানিজম করে নানাভাবে কিন্তু ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে, এবং দৃশ্যমান হলো 2020 সালে যখন ফ্লোর প্রাইস দিয়ে জোর করে মার্কেটটাকে আটকে দেওয়া হলো। তো আমরা সেই সময় বা আগে থেকে বলছি যে আপনি মার্কেটকে যতবার বাধাগ্রস্ত করবেন, মার্কেট আপনাকে ততবার ক্ষতিগ্রস্ত করবে। আমরা সেই ক্ষতির মধ্যেই আছি। এই গেল একটা। বটমের জায়গায় আমি আর একটু প্রশ্ন করি। বটমে বলছে আমরা দেখছিলাম যে প্রায় 9000-এর কাছাকাছি সূচক চলে গেছে, সেই জায়গা থেকে আমরা 3600 পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে। এইটাও কি আপনার মনে হয় না যে তার বটম, মানে যেটা আপনি যে বলছিলেন যে উঠলে নামাটা ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে না? এর আগের আরেকটা কিন্তু বটম আছে 3600-এর আগে 2013 সালে 3400 এসেছে। তো আমরা কিন্তু ফোরকাস্ট করেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এসেছে যে আমাদের হলো যে 2008 সালে একটা পিক ছিল, যেটা হচ্ছে যে
3000, আমাদের ফোরকাস্টিং ছিল 3000-এর নিচে আসতে হবে। তো এখন 3600 বা 3400 আসলো 2013 সালে, 3400, 2020 সালে 3600 আসলো। আপনি কিন্তু আটকে দিচ্ছেন। একটু আগে বললাম যে আপনি যখনই বাধাগ্রস্ত করবেন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত করবে, অর্থাৎ আমরা দূরে সরে যাচ্ছি, অর্থাৎ বটমটা কিন্তু আর আমরা পাইনি। টপ আছে কিন্তু বটম নাই। বটম না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা নানাভাবে স্যাঙ্গুইন সুস্পষ্ট হব যে আমরা বটম পেলাম, ততদিন পর্যন্ত আমরা বলবো যে বটম নাই। লং টার্মে এখনো পর্যন্ত, লং টার্ম বলতে আমাদের কত 15 বছর হয়ে গেল, মোর দেন এ ডিকেড। তো এইটা হলো প্রাইমারি ট্রেন্ড। আমরা টেকনিক্যালের ভাষায় এটাকে বলবো প্রাইমারি ট্রেন্ড ইজ ডাউন স্টিল টুডে। এই যে আপনি বটম বলছেন না, যদি 3000-এ আসে বাংলাদেশের 3000 মার্কেটে নিচে আসতে থাকবে, হবে। নিচের কথা বলছেন, বাংলাদেশের মার্কেট থাকবে, বাংলাদেশের যে মানুষজনের যে ইনভেস্টমেন্ট আছে, যার যতটুকু আছে, 3000-এ আসলে আসলে এই শেয়ার মার্কেট সাস্টেইন করবে বাংলাদেশ? 2020 সালে যদি এটা চলে আসতো, আজকের যে প্রাইস 1 টাকা, এই 1 টাকা তো হতো না। আপনারা তো তখন এটা স্বীকার করেন নাই, মেনে নেন নাই। 2020 সালে আবার এই 15-16 বছরে অনেক কোম্পানি ঢুকছে, তারাও ইন্ডেক্সে একটা প্রভাব ফেলছে। সেই জায়গায় কি এখনো কি বটম আসলে 3-এ আপনি মনে করেন কিনা? এখন পর্যন্ত আমরা ওইভাবে যে 2020 সালের যে ফ্লোর প্রাইসটা আরোপ করা হলো, তার আগে পর্যন্ত একেবারে ডিটারমাইন্ড ছিলাম যে হ্যাঁ 3000-এর নিচেই আসতেই হবে। এখন বিষয়টা একটু ভিন্ন। কারণ হলো যে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 বছর যে ফ্লোর প্রাইস দেওয়া হলো, এর ফলে কিন্তু এক ধরনের ইরোশন। ধরেন আপনি একটা উদাহরণ দিচ্ছি, যে আজ থেকে 500 টাকা দিয়ে আপনি 5 বছর আগে যে পরিমাণ চাল, ডাল, তেল ক্রয় করতে পারতেন, আজকের বাজারে কিন্তু সেটা পারবেন না। না, টাকা কিন্তু 500 টাকা নোটই আছে। অর্থাৎ টাইমের রেসপেক্টে মানি ভ্যালুর ইরোশন হয়েছে। তাহলে ওই যে 2 বছর একটা রেটে, ধরেন 15 টাকা লেভেলে শুরুতে ছিল একটা স্টকের প্রাইস, 2 বছর পরে আমি দেখতেছি 15 টাকা। আসলে কিন্তু এটা 15 টাকা নাই, এখানে ইরোশন হয়ে গেছে। ইরোশন মানে কি? কারেকশন হয়েছে। অর্থাৎ ওই 2 বছরও কারেকশন হয়েছে। তাহলে এখন আর আমরা বলছি না যে একেবারে ওই রকম 2020 সালের আগে যেটা বলেছি যে 3000-এর নিচে আসতেই হবে, ওই রকম না। মোটামুটি একটা লোয়ার লো আরেকবার করলে পরে আমাদের একটা কনফিডেন্স তৈরি হয়। তারপরে আপনি দেখেন যে আমাদের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু এখনো পারসিস্ট করছে, এখনো রয়ে গেছে। অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, আমরা 2005-6 সাল থেকে জানি যে ব্যাংক আমাদের যে অর্থনীতির মূল স্তম্ভ। ব্যাংকে কি হয়েছে, যে ব্যাংক স্বল্পকালীন সময়ের জন্য টাকা গ্রহণ করে, আমানত নেয়, কিন্তু যখন ঋণ দেয় দীর্ঘকালীন সময়ে দিচ্ছে, লং টার্মে দিচ্ছে। তো এখানে একটা মিসম্যাচ আছে। এই কথা আমরা 2005-6 সালে জানি। 2005-6 সালে আমাদের ব্যাংকের আপনার ক্যাপিটাল কত ছিল? 200 কোটি টাকা। 200-150 এরকম ছিল, 200 কোটি টাকা ছিল। এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক বললো 200 কোটি টাকা থেকে আমাদের পেইড আপ ক্যাপিটাল 400 কোটি টাকা করতে হবে। আজকে কি হয়েছে? 1000 কোটি টাকার উপরে ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল। তাহলে আমাদের কিন্তু ওই যে মিসম্যাচ ছিল, যে শর্ট টার্মে ফান্ড কালেকশন এবং লং টার্মে লোন দেওয়া, এর মধ্যে মিসম্যাচ 200 কোটি টাকার সময় আমরা বলছি মিসম্যাচ হচ্ছে, আমরা জানতে পেরেছি। তাহলে আজকে 1000 কোটি টাকার সময়ে কি ধরনের মিসম্যাচ আছে? এখন মার্কেটের জায়গা যদি একটু বলেন। এইটা তো গেল যে মার্কেটকে আপনি যে বলছিলাম যে শর্ট, মিড এবং হচ্ছে লং টার্ম মার্কেটের পজিশনটা কোথায়? লং টার্মে আমরা আলোচনা করলাম, যেটা স্টিল আমাদের বিবেচনায় এখনো ডাউন ট্রেন্ড আছে। আর মিড টার্মে আমরা এটাকে একটা সাইডওয়েজ মুভমেন্ট বলতে পারি। মূলত যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে একটা উচ্ছ্বাস দেখা গেল, সেটা টিকলো না। পরবর্তীতে মে মাসে 2025 সালে মে মাসে একটা লো করে, এটা সম্ভবত হচ্ছে 4590। এই 4590 থেকে 1090 পয়েন্ট গেলে 5675 গেল। এই রেঞ্জের ভিতরেই কিন্তু মার্কেট আছে, এরপর আর হায়ার হাই করতে পারে নাই। এই আপনার ওটা হচ্ছে সেপ্টেম্বর মাসে টপ করলো,
জি। আবার নিচে নেমে আসলো নভেম্বরে, ডাবল বটম করলো। হুম। তারপরে এই নির্বাচন হবে হচ্ছে, এর ফলে একটা আগ্রহ তৈরি হলো ইনভেস্টরদের মনে, ট্রেডারদের মনে, এবং নির্বাচন হইল। নির্বাচন আগে দেখলাম একটা বিরাট বড় মার্কেট রাইজ করলো, কিন্তু সেটা কিন্তু হায়ার হাই করতে পারে নাই। ফেব্রুয়ারি 19 তারিখে গিয়ে থমকে গেছে। ফেব্রুয়ারি 29 তারিখ থেকে আবার মার্কেট এই যে পারে নাই, হায়ার হাই করতে পারলো না, এইটাই মার্কেটের দুর্বলতা, এবং মার্কেট কাম ডাউন, নিচের দিকে আবার চলে আসতে হায়ার হাই কি এই যুদ্ধের কারণে পারে নাই, নাকি আসলে ইন্ডিকেটর গুলো দুর্বল হয়ে আসছিল, মানে যে আপার ট্রেন্ডের যে ইন্ডিকেটর গুলো দুর্বল হয়ে আসছিল? আর যুদ্ধ, যেমন আমাদের এখানে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি বা মার্কেট অ্যানালাইসিস করি, আমাদের নানান ধরনের ভ্রান্ত ধারণা আছে। যেমন আমরা চোখের সামনে যা দেখি সেটাকে কারণ হিসাবে নির্ণয় করি। যেমন এখন যুদ্ধ হয়েছে, যেমন আজকেই যুদ্ধ বন্ধ হয়েছে, মার্কেট কত 161 পয়েন্ট বাড়লো, 990 কোটি টাকা হয়ে গেল। এগুলা হচ্ছে যে স্বল্পকালীন সময়ের জন্য। তো আপনি ফিরে আসি যে আমাদের তাহলে যে হায়ার হাই করতে পারলো না, তার মানে একটা রেঞ্জের ভিতরে আছে। তাহলে মিড টার্মে আমাদের মার্কেট সাইডওয়েজে আছে। আর যেটাকে আমরা শর্ট টার্মে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আমরা টেকনিক্যাল ভাষায় যদি বলি যে বৃহত্তর আঙ্গিকে আমাদের মার্কেট ডাউন, এটাকে বলছে আমরা প্রাইমারি ট্রেন্ড ডাউন, ইন্টারমিডিয়েট ট্রেন্ড সাইডওয়েজ আছে, আর মাইনর ট্রেন্ড যেটা নানান কারণে আপ ডাউন করতে পারে। একটু আগে আমরা বলেছি যে নির্বাচনের আগে ব্যাপকভাবে বেড়েছে, তারপরে যুদ্ধ লাগলো, হঠাৎ করে পড়ে গেল। আবার আজকে আমরা শুনলাম যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে, চট করে মার্কেট উঠে গেল। এই যে চট করে উঠে যাওয়া নেমে যাওয়া যে শর্ট টার্মে, এই ট্রেন্ডটাকে আমরা বলছি মাইনর ট্রেন্ড। তো মাইনর ট্রেন্ডে এরা করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু এই যুদ্ধের ফলে, এই যে বন্ধ হয়ে গেল, এর ফলে তো আপনার মিড টার্ম বা লং টার্মের ট্রেন্ড পরিবর্তন হবে না। এখন মার্কেটের যে পজিশনে আছে সেই জায়গা থেকে শর্ট টার্ম লং টার্ম দুই জায়গা থেকে একটু আপনার মিড টার্মও শুনতে চাই, বা রেজিস্ট্যান্স বা সাপোর্টটা কোথায় দেখছেন? এখন আমরা ফোরকাস্ট করেছি, আমাদের ফোরকাস্টিং হচ্ছে যে 5450 একটা ভালো বাধা আছে, ওই পর্যন্ত মার্কেট এখন যে উদ্দীপনা তৈরি হইল, যে আগ্রহ সৃষ্টি হয়েছে, যে উচ্ছ্বাসের সৃষ্টি হইল, এটা 5450 পর্যন্ত থাকতে পারে শর্ট টার্ম। যদি এটা ব্রেক করলে আরো ভালো করবে। সেটা তারপরে কোথায় যাবে? তারপর আমরা 6,500 এক্সপেক্ট করা যায়। তো সেটা অনেক আপনার কি বলে কঠিন আছে। আপনি ওভারঅল মার্কেটটাকে দেখেন। আপনার এই জায়গা থেকে আমি আরেকটু ছোট করে জানি, এই যে আমরা ব্রেকআউটের কথা বলছি, উপরের দিকের কথা বলছি, নিচের দিকে যদি যাই সেই জায়গায় সাপোর্টটা কোথায়, মানে স্ট্রং সাপোর্ট কোথায়? আমাদের স্ট্রং সাপোর্টে যেটা বললাম যে সাইডওয়েজ মুভমেন্ট আছে, সাইডওয়েজ মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের যে 4,590 এটা একটা যথেষ্ট শক্তিশালী আছে। 4,590 এর আগে কোনো সাপোর্ট আছে নাকি? এর আগের সাপোর্ট আছে, তবে সেইগুলোকে খুব একটা আমরা করছি না, গুরুত্ব আরোপ করছি না। এখন মার্কেট যে সিনারিওতে আছে, মার্কেট কি আপনার মানে কি বলছে, মার্কেট কি ওভারসোল্ড অর অন্য কোনো জায়গায় আছে? মার্কেটটি যদি একটু বলেন। ওভারসোল্ড বলতে এটা নির্ভর করে যে আপনি কোন টাইম ফ্রেমে দেখতে চাচ্ছেন, এটা কি উইকলি, মান্থলি, ডেইলি, সেটার উপর নির্ভর করে। ওভারঅল মার্কেট তো আমাদের ওভারসোল্ড পজিশনে রয়েছে। এর কারণ হলো ধরেন যে আমাদের যেভাবে আইপিওগুলো এসেছে, প্রায় 80টা আইপিও এসেছে, এইটাকে অনেক বিশেষজ্ঞ বলছেন জং ধরা আইপিও। এই আইপিওগুলার আসার আগে ইপিএস সহ যে ফিনান্সিয়াল রিপোর্টটা ছিল, রিপোর্টে দেখা গেছে অত্যন্ত শক্তিশালী একটা কোম্পানি, এবং দেখা গেছে যে আসার পরপরই, অর্থাৎ ডিএসসিতে ইনসেপশনের পরপরই দেখা যাচ্ছে প্রতিদিন সার্কিটে উঠতে ধরেন 10 টাকাটা 60 টাকায় উঠেছে। এরপরে আর প্রাইস ধরে রাখতে পারলো না। এরপরে কি হচ্ছে যে প্রতি বছর তার ফিনান্সিয়াল হেলথ খারাপ হতে একেবারে
খারাপের জায়গায় চলে আসছে। তাহলে কি হলো যে এই শেয়ারগুলা হাই রেটে বিক্রি করে টাকাটা চলে গেছে, এখন আমাদের কাছে কি আছে? ডিস্ট্রিবিউশন হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে এন্ড ইউজারকে, আমার কি বলে এন্ড ইউজারের কাছে আছে, মিডিয়াম বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে আছে। তাহলে আমাদের কাছে শুধু শেয়ার আর শেয়ার। সুতরাং আপনি বলতেই পারেন যে আমরা এটা ওভারসোল্ড কন্ডিশনে আছে। শুধুমাত্র তো আইপিও না, তারপরে প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে এই একই কাজ করা হয়েছে। আবার ব্যাংকের কি হয়েছে, ব্যাংকের শেয়ারগুলাও এই ব্যাংক দুই কারণ হয়েছে, একটা পার্ট লিকুইডেশনে চলে গেছে, লিকুইডেশনে আরেকটা পার্ট কিন্তু ভালো করছে আবার। ব্যাংকের বিষয়টা হলো যে দেখেন ওইখানে যে ঋণের নেওয়ার মাধ্যমে ব্যাংকগুলোকে, ওটা আলাদা ইস্যু, ব্যাড লোন হয়েছে যার ফলে তার ফান্ডামেন্টাল খুব পড়ে গেছে, এটা এখন আর কেউ রাখতে চাচ্ছে না, এরকম। তো এটাও চলে আসছে। তো আমাদের হাতে চতুর্দিকে কিন্তু মানি যে পর্যায়ে থাকা দরকার সেই পর্যায়ে নাই। আমাদের নাম্বার অফ কি বলে ইনভেস্টর বা ট্রেডারের সংখ্যা কিন্তু অনেক কমে এসেছে, তার মানে শেয়ার কিন্তু কমে নাই। তাহলে আমাদের হাতে কি আছে? শুধু শেয়ার আর শেয়ার। 2008, 9, 10 আমরা কি দেখেছি? একটা বিরাট বড় ক্রাউড চলে এসেছিল এবং সেটাকে নিয়ন্ত্রণ করাই যাচ্ছিল না। প্রতিদিন মার্কেট বাড়ছে, প্রতিদিন প্রাইস বাড়ছে। আমাদের মার্কেটটা ধরেন 2003 সাল থেকে বাড়ছে, ধরেন 700 পয়েন্ট থেকে 6000, 6500 পয়েন্ট গেলেই এটা এক্সট্রিম, কিন্তু পরিসীমা। আপনার এই কথা হলো, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমরা যেসব দেশের সাথে মাঝে মাঝে কম্পারিজনে যাই, তাদের ইন্ডেক্সের হিউজ গ্রোথ হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত, ইভেন পাকিস্তানের কথা বলে, মাঝখানে শ্রীলঙ্কার একটা অর্থনৈতিক খারাপ দিক গেছে, তারপরেও তাদের মার্কেট ঘুরে দাঁড়াইছে, কিন্তু আমাদের মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে না। এইটা একটা ফ্যাক্ট। আমি যদি আপনাকে একটু শর্ট রানের কথা বলি, আমাদের দেশের বিনিয়োগকারীরা ম্যাক্সিমামই হচ্ছে শর্ট রান অথবা মিড রান, মানে একটু লং রানে ইনভেস্টর নাই বললেই চলে। সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন যে মার্কেটের এখন যারা শর্ট রানে মার্কেটটাকে আপনি যারা ইনভেস্ট করবে তারা কি দেখতে পারে, তাদের জন্য আপনি কোনো আশার কথা শোনাচ্ছেন, না মনে করছেন যে না শর্ট রানেও মার্কেটটা আসলে খুব ভালো জায়গায় যাওয়ার সুযোগ দেখছেন না টেকনিক্যালি, এবং এটা মিড টার্মের ক্ষেত্রেও যদি একটু বলেন? তাহলে প্রথমে আসি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মার্কেটের অবস্থান। তো প্রথমে দেখতে হবে আমার মার্কেটের অবস্থা কি। আমরা কিন্তু ফ্রন্টিয়ার মার্কেট, পৃথিবীতে 3 ধরনের মার্কেট আছে। একটা হলো ডেভেলপড মার্কেট, যেমন লন্ডন স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, জাপান স্টক এক্সচেঞ্জ ইত্যাদি। আর ইমার্জিং মার্কেটের মধ্যে আছে ইন্ডিয়া, চায়না, সৌদি আরব ইত্যাদি। তো ওরা কিন্তু অনেক ডেভেলপড, এবং তার আমরা সর্বনিম্ন স্তরে আছে ফ্রন্টিয়ার মার্কেট। কেন? যে আমাদের এখানে রিপোর্টিং সিস্টেম দেখেন, আনঅডিটেডটা বাদ দিলাম, আপনার যে অডিট রিপোর্ট কিন্তু অনেক শক্তিশালী একটা বিষয়, কিন্তু এই অডিট যারা করে, যে ফার্মগুলা করলো, যে ফার্মগুলা আর্থিক অপরাধের সংগঠনে সাহায্য করলো, একটু আগে আমরা বলছি যে আইপিও থেকে শুরু করে প্লেসমেন্ট শেয়ারে যেগুলো হয়েছে, যে আমরা একজন বিনিয়োগকারী প্রথম কি দেখে? একটা ফিনান্সিয়াল রিপোর্ট। সেই ফিনান্সিয়াল রিপোর্টকে তৈরি কার উপরে ভিত্তি করব? আমরা অডিট রিপোর্টের উপরে। অডিট রিপোর্টের মান কিরকম? দেখা যাবে যে 16 আনির মধ্যে 12 আনি ঠিক নাই। তাহলে এখানে আমরা অন্যদের সাথে তুলনা করলে তো কাজ হবে না। তারপর আমরা শুরুতে বললাম যে আমাদের যে ব্যাংকের, আমাদের অর্থনীতির যে মূল পিলারটা হচ্ছে ব্যাংক। এই ব্যাংক ব্যবস্থাপনা ঠিক নাই। তো এখানে কেন ঠিক নেই? এখানে ঋণ যখন দিচ্ছে 3টা পার্টি আছে, 3টা পার্টির মধ্যে সরাসরি যে ঋণ গ্রহীতা, আমাদের কাছে এক্সাক্ট ফিগার নাই যে গত 2 দশকে কতগুলা কোম্পানি এসএমই যে ঋণ নেওয়ার ফলে অতিরিক্ত ঋণের চাপে আপনার কলাপস করেছে, নষ্ট হয়ে গেছে। সেইগুলা গেল, একদল ক্ষতিগ্রস্ত হইল, ব্যাংক নিচে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংকগুলোর অবস্থা খারাপ। আবার আমরা স্টক মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়েছে না? এখন ওই যে কোম্পানিগুলা আপনার ক্ষতিগ্রস্ত হইল ঋণ না দিতে পেরে, ইনস্টলমেন্ট না দিতে পেরে, তারা যদি ইয়াতে নিত মার্কেট থেকে, অথবা এসএমই মার্কেটও আছে, এসএমই মার্কেট অথবা মূল মার্কেট থেকে টাকা নিত, তাহলে কি হতো? তার তো ওই ঋণের চাপটা থাকতো না, তাকে কিন্তু বিলীন হয়ে যেতে হইতো না।
তাহলে এই ক্ষেত্রে এটা আমার কাছে এক ধরনেরই মনে হয়, ব্যাংক থেকে নিয়ে যেমন ব্যাংকের টাকা নিতে না পারলে একটা কোম্পানি হয়ে যায়, যদি কোনো কোম্পানি পুঁজিবাজার থেকে টাকা নিত, নিয়ে যদি সে এইটাও মানে ভালো পারফর্ম না করতো, আলটিমেটলি পুঁজিবাজারে ভালো পারফর্ম না করতে একটা সাপোর্ট ছিল, হ্যাঁ, তার উপরে যে ঋণের চাপটা তো থাকতো না। হ্যাঁ, আমার জানা মতে এরকম কোম্পানি আছে শুধুমাত্র ব্যাংকের ঋণের চাপে অবস্থা ব্যাপক খারাপ। আপনার 12% 15% তো ব্যাংকের দিয়ে দিতে হচ্ছে। ধরেন আমি 15% ইনকাম করি, তাহলে আমি ইনকাম কার জন্য করছি? ব্যাংকের জন্য। আমি ইনকাম করলাম 15%, ব্যাংকে দিয়ে দিলাম 15%, তাহলে আমার কি হলো? না, এটা ঠিক আছে। একটা জায়গায় কিন্তু বলবেন যে এই যে এখন যে মার্কেট কন্ডিশন রয়েছে, বা ছোট করে ইলেকশনের আগে পরে ইলেকটোরালি হয়েছে, মার্কেটে কি স্মার্ট মানি ঢুকেছে, বা এখন যে জায়গায় আছে স্মার্ট মানি ঢোকার মতো পজিশন তৈরি হয়েছে, লুক্রেটিভ কিনা বাজার? এখনো একেবারে লুক্রেটিভ হয়ে গেছে তেমন না। তো সরকার পার্টিকুলারলি আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে সমস্ত দিক নির্দেশনা দিচ্ছেন বা কথা বলছেন, যেমন মার্কেটের ডেপথ বাড়াতে হবে। মার্কেটের ডেপথ বাড়াতে হলে যে সরকারি বেসরকারি ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসার কথা বলছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, পার্টিকুলারলি সরকারি ভালো কোম্পানিগুলোকে আনলে, আমরা একটু আগে বলছি যে আমাদের এখানে ভালো স্টক নাই, তাহলে ভালো স্টক হলে পরে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা বাড়বে। আর একটা হলো যে বলছে যে কোম্পানিগুলা ভালো করতে হবে, কোম্পানিগুলার মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে এখন আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড আছে, এটাকে বলতেছে কর্পোরেট গভর্নেন্স আইন, এটাকে 2026। এটা না, আপনার কথা আমি বুঝতে পারছি, আমাদের মার্কেট ফান্ডামেন্টালি খুবই অনেক জায়গায় উইক আছে। বাট আমি আসলে আপনার কাছ থেকে ওই টেকনিক্যাল জায়গাটা শুনতে, কি মনে হচ্ছে বাজারে কি মানি ফ্লো বেড়েছে কিনা, এই জায়গা থেকে একটু র্যালি হওয়ার সুযোগ আছে কিনা, বা এই জায়গা থেকে আসলেই আপনার অ্যানালিসিস কি বলছে, যদি আমরা বলি আগামী 3 মাস অথবা এই পুরো বছরটা জুড়ে যদি আপনি একটু বলেন যে আসলে কোন দিকে যাচ্ছে বাজার? আমাদের মার্কেট হচ্ছে যে ছোট ছোট আপ ডাউনের মধ্যেই থাকবে যতক্ষণ পর্যন্ত সরকার গৃহীত পদক্ষেপগুলার দৃশ্যমান কিছু না হবে। পার্টিকুলারলি যে আমাদের মার্কেটের মূল স্তম্ভ হচ্ছে কি মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে তো কি বলে এটাকে খুব বাজেভাবে ফান্ডগুলো ব্যবহার করা হয়েছে। সবই মোটামুটি একই ধারায় বা সামান্য ইমপ্রুভ হলো, সেই জায়গা থেকে কিছু দেখছেন? এখনো তো ইমপ্রুভ হয় নাই, সরকার মাত্র আসলো। যদি এই সমস্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 3টা সংস্কার করেছে, এই সংস্কারগুলা অনেকে আবার মানতে চাইছে না, তো এগুলো আছে। তো সম্পূর্ণভাবে সরকার এইটাকে ওন করে, যেমন একটু আগে আমরা যেটা বলেছি যে লং টার্ম ইনভেস্টমেন্ট পুঁজিবাজার থেকে নিতে হবে, এটা আইনের মাধ্যমে আসতে হবে। কিছু কোর বিজনেস আছে, কোর ফাংশন আছে ব্যাংকের, সেইগুলা অসীম সময় অসীম টাকা ব্যাংক করুক, কিন্তু যেখানে পুঁজিবাজার রিলেটেড সেখানে একটা বার দিয়ে দিতে হবে যে এই 10 বছর 15 বছর বেশি যদি তোমার ফান্ড লাগে, ইউ মাস্ট টেক ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট। তো এইগুলাকে আরো পরিষ্কার করে দিতে হবে, আরো আইন গ্রহণ করতে হবে। আর ওই যে একটু আগে বললাম যেটা হলো যে কর্পোরেট গভর্নেন্স রুলটা হলে কিন্তু রুল কিন্তু আইন, তাহলে রুল হয়ে গেলে তখন আইন না মানলে কিন্তু তার বিপরীতে পেনাল্টি থাকে। তো এখন সেইগুলা হলে আপনার কোম্পানিগুলো ঠিকঠাক মতো চলতেছে, মিউচুয়াল ফান্ডের সংস্কার হচ্ছে, মিউচুয়াল ফান্ডের যদি তহবিলগুলাকে আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি, তাহলে কি হবে যে একজন মানুষ কি চায়, মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে চায়। কারণ কি আমাদের বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের, আমরা 2010-এ যখন মার্কেট উত্থান হয় তখন দেখেছি মিউচুয়াল ফান্ড যে ন্যাপ ছিল 10 টাকা 12 টাকা, সেই মিউচুয়াল ফান্ডও কিন্তু মানে ইনভেস্টমেন্ট হয়েছে, সেই হিসেবে আমি বলি যে সেই মিউচুয়াল ফান্ডও কিন্তু 40 টাকা 50 টাকা ট্রেড হয়েছে। আমরা ওইটা মানে এই সব জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে। এখন আমি একটু শেষ করি, সেটা হলো যে মিউচুয়াল ফান্ড অনেকে কিন্তু সুদ নিতে চায় না। মিউচুয়াল ফান্ডে আমি স্টক মার্কেটের কিছুই জানি না, আমি তো মিউচুয়াল ফান্ডে দেব কখন?
যখন ব্যাংকের কাছাকাছি একটা রিটার্ন পাবো, Return. তাহলে মিউচুয়াল ফান্ডের কিন্তু প্রসপেক্টাস ইজ ভেরি মাচ হাই। আপনি যেটা বলছিলেন যে আশেপাশে আমাদের দেশের ভারতেও মিউচুয়াল ফান্ডের অবদান মার্কেট স্টেবিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু অনেক হাই। সেক্ষেত্রে আমাদের মিউচুয়াল ফান্ড কিন্তু সেভাবে গড়েই ওঠেনি। এটা হচ্ছে আমাদের দেশে আমরা বলবো যে 30 বছরের শিশু, না কি বলছিলেন? এখন একটু যদি বলেন যে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসছি, এই পজিশন থেকে যারা বিনিয়োগ করবে তাদের কি কি স্ট্র্যাটেজি, কি কি জায়গা আসলে দেখা উচিত? কোনো শেয়ার, অনেকেই আমাদের একটা ধারণা আছে, ধরেন 10 টাকার শেয়ার 20 টাকা গেছে, তখন মনে করে এটা আর যত ভালোই হোক, এটাতে আর ঢোকার সুযোগ নাই। আবার অনেকে আছে আসলে 10 টাকাটা 20 টাকা ব্রেকআউট করার পরেই ঢোকে। এই জায়গায় সেন্টিমেন্ট এবং টেকনিক্যাল আসলে কি বলে, যদি একটু বলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম কথা হলো যে আমার যেমন আজকে যে অনেক যুদ্ধ বন্ধ হয়ে গেছে, মার্কেট এখন বাড়বে। আর মার্কেট তো এখান থেকে একদম পুরোপুরি ঘুরে যাবে না, এখানে নিয়ন্ত্রণ করা। তাহলে আমার কথা হচ্ছে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের যারা এখানে আছে, এই মার্কেটে আছে, নিজস্ব সিস্টেম থাকতে হবে। নিজের সিস্টেম যখন বলবে তুমি ইনভেস্ট করো, ট্রেড করো, তখন করবে। যদি বলে যে না করো না, করবে না। এই নিজের সিস্টেমের বাইরে আর যদি অন্য কোনো সিস্টেমে যায়, তাহলে বা আবেগ দিয়ে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এখন তো মার্কেট আর ধরে রাখা যাবে না, আমরা এখন আজকে পর্যন্ত সবাই ভাবছি যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আর শেয়ার পাওয়া যাবে না। দিস ইজ এ রং কনসেপ্ট। সুযোগ বারবার আসবে। আপনি একবার নিজেকে নিয়ন্ত্রণ করে দেখেন, সুযোগ কখনো একবারের জন্য না, বারবার আসে, সুযোগ আসতেই থাকবে। এই সুযোগটাকে নিতে হবে, আজকেই কিনতে হবে। দিস ইজ এ রং আইডিয়া। আপনার কথা শুনতে চাই। আপনি নিজেও একজন ইনভেস্টর, এই টেকনিক্যাল অ্যানালিসিস আপনি একদম শুরু থেকেই করেন। জি। আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করে, মানে আপনার একটা নিজস্ব সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি এই টেকনিক্যাল অ্যানালিসিসের কারণে বড় ধরনের প্রফিট বা বড় ধরনের লোকসান থেকে কি আপনি নিজেকে বিরত রাখতে পারছেন? সেই ক্ষেত্রে আপনি কি কি স্ট্র্যাটেজি ছিল, খুব ছোট করে যদি একটু বলেন। একদম সিম্পল, একটু আগে যেটা বললাম যে সিস্টেমের উপরে নির্ভর করতে হবে, আমার সিস্টেম আমাকে অ্যালাউ করছে কি না। আর টেকনিক্যাল অ্যানালাইসিস জানা থাকলে যেটা হলো যে আপনি তো আপ ডাউনটা বুঝতে পারবেন। ডাউনে আমরা ট্রেড করব না, সিম্পল। তাহলে আপনি ইয়া থেকে বেঁচে যাবেন, বড় লোকসান থেকে বেঁচে যাবেন। তো ডাউন মার্কেটে ইট ইজ ট্রু, ডাউন মার্কেটে আপনার রেজাল্টেন্ট বছর শেষে 6 মাস শেষে প্রফিট বড় আকারের, যেটা বলেন বড় আকারের প্রফিট হয়েছে কিনা, বড় আকারের প্রফিট করা অনেক কষ্টদায়ক। আপনি মিউচুয়াল ফান্ডের দিকে তাকান, কয়টা মিউচুয়াল ফান্ড ভালো করতে পারছে? তারাও তো ফান্ড ম্যানেজ করে, আমরাও তো পার্সোনাল লেভেলে ফান্ড ম্যানেজ করি। তো যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে সুরক্ষা দিবে। প্রথম যে মূল বেসলাইন কি, যে আমার পুঁজি কমতে পারবে না। দিস ইজ মাই স্ট্র্যাটেজি, বেসলাইন, যে আমার পুঁজি আজকে যে অবস্থায় আছে এটা কমতে পারবে না। বাড়লে ভালো, যতটুকু বাড়ে ততটুকুই আমি সন্তুষ্ট, কিন্তু এট এনি কন্ডিশন আমি ট্রেড করব না, লসের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এটা একটা বড় রক্ষা কবচ। একদম শেষ করব, আপনার এই বছরের শেষ নাগাদ মার্কেট ব্রেকআউট করে 6000 পয়েন্টে যাবে কিনা আপনার অ্যানালিসিস কি বলে? ছোট আমরা আশাবাদী। সরকারি, বেসরকারি এবং নতুন দীর্ঘদিন যাবতই একটা আকাঙ্ক্ষা ছিল যে নতুন সরকার আসলে পরে মার্কেট ভালো হবে, এবং সরকারের এই পর্যন্ত, আজকে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ড অত্যন্ত পজিটিভ। এখন হচ্ছে যে আমাদের মার্কেটটাই একটা ফান্ডামেন্টালি দুর্বল আছে, সেখানে যদি ভালো ভালো কিছু কোম্পানি নিয়ে আসা যায়, আর কিছু ভালো কোম্পানি তো আছেই, সব কিছু মিলিয়ে আমরা পজিটিভ একটা মার্কেট প্রত্যাশা করি। 6000 ব্রেক করলে কোথায় যেতে পারে? আপনি কোনো রেজিস্ট্যান্স দেখছেন বড় ধরনের? আমরা যেটা বলছি যে এখন এই মার্কেট আমাদের ফোরকাস্টিং ছিল 2020-এর আগে যে 16,000 থেকে 20,000 পর্যন্ত মার্কেট ইন্ডেক্স যাবে। তো সেইটা তো আমরা বলছি যে আমার বটম পাইতে হবে, বটম পাইনি তো সেই ক্ষেত্রে আর বেশি দূর যাব না। এখন মার্কেট আপ হবে, দেন 6,000 গেলে আবার কারেকশন হবে ডিউ টু দ্য মার্কেট আমাদের লো ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্টের কারণেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটস আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা জানছিলাম উনি মূলত এই শেয়ার মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালিসিস হয়, ওনার প্রশিক্ষক, উনি একজন ইঞ্জিনিয়ার। উনি ব্যক্তিগত জীবনেও প্রায় 21 বছর ধরে শেয়ার মার্কেটে তিনি তার অভিজ্ঞতা বলছিলেন। তবে একটা জিনিস যেটা বলছিলেন, হয়তো বিনিয়োগকারী অনেকেই আশাহত হবেন, উনি বলছেন যে এখনো মার্কেট বটম পায় নাই। এই কথায় হয়তো অনেকেই মনে করবেন যে আসলেই বাজারের বটম কোথায়। তবে উনি আশার কথা বলছেন যে শর্ট মিডে কিন্তু ব্রেকআউট করার একটা সুযোগ দেখছেন, যে মার্কেট উনি বলছেন যে এই বছরের শেষ নাগাদ 6000 ব্রেক করতেও পারে। সেই ক্ষেত্রে তারপরেও বিনিয়োগ করার ক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে নিজস্ব একটা সিস্টেম দাঁড় করানো। সেই সিস্টেম অনুযায়ী বিনিয়োগ করলে লাভ যতটা না হবে অন্তত লোকসানটা ঠেকানো যাবে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।